আজকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছি। তার সাথে সকাল সকালই রান্নাবান্নাগুলো শেষ করেছি, কারণ বাসায় আজকে মেহমান আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল বাজে 6টা 25 আর এর মধ্যে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই জবার আব্বু অলরেডি অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। তো এত বৃষ্টির মধ্যে সে বের হয়ে গিয়েছে, আমার খুব টেনশন হচ্ছিল। তো এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি দেখে বারবার ভাবতেছিলাম যে এতটা দূরের পথ কিভাবে যাবে। যদিও রেইনকোট পরা আছে, তারপরেও একটু টেনশন বেশি কাজ করতেছিল। তো তাকে বিদায় দিয়ে আমি এখান থেকে এই তো ফল কেটে নিচ্ছি। আজকে যে ফলগুলো কেটে নিচ্ছি এগুলো ছিল আমার মামাতো বোনের পাঠানো ফল। তো ও রাতের বেলা আমার বাসায় কিছু আম, মিষ্টি, কাঁঠাল এগুলো আর কি পাঠিয়ে দিয়েছিল। তো আজকে সকালবেলা আর কি রুটি কোনো ঝামেলা করিনি, ভাবলাম যে যাই হোক বোনের পাঠানো ফল দিয়ে সকালে নাস্তাটা করে ফেলি। অনেক দিন পর এত সকালবেলা কিন্তু আমার ঘুম ভেঙেছে। তো ইদানিং কিন্তু সকালবেলাই ঘুমটা ভেঙে যায়। তারপরও জবার আব্বুকে বিদায় করে দিয়ে এরপর আবার আমি একটু শুয়ে থাকি। তারপর দেখা যায় 7টা 7:30 নাগাদ উঠি। এরপর উঠি আর কি সকালে নাস্তাগুলো করি। আজকে কিন্তু তেমনটা আর হয়নি। আজকে সকাল সকাল উঠে পড়েছি। আজকে চিন্তা করেছি যে একটু সকাল সকালই সংসারের কাজকর্মগুলো সেরে ফেলবো, আর রান্নাবান্নাগুলো আছে সেগুলো আর কি করে ফেলবো। যাই হোক, কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। নাস্তাটা বারান্দার সামনেই নিয়ে আসলাম। এসে আমি একটা মোবাইলে আর কি ভিডিও দেখতেছিলাম, আর বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে তার সাথে বাতাসও বইছে, তো ভাবলাম যে একটু বারান্দার কাছাকাছি বসে সকালে নাস্তাটা করে ফেলি। পানিটা যে খাচ্ছিলাম পানিটা একেবারে কলের পানি ছিল, তো খেয়ে তেমন একটা তৃপ্তি পাইনি, তাই ফ্রিজ থেকে পানি নামিয়ে নিয়ে আসলাম। বাইরে যদিও বৃষ্টি হচ্ছে, তারপরে মনে হচ্ছিল যে ফ্রিজের পানিটা না খেলে মনে হয় গলাটা ভালো করে ভিজবে না। তো এই দিক থেকে আজকে এই তো আম আর কাঁঠালটা খেয়ে নিচ্ছি। কাঁঠাল কিন্তু আমার খুবই পছন্দের একটা ফল। আম, কাঁঠাল, লিচু, মৌসুমি ফল যেটাই বলেন না কেন সবটাই কিন্তু আমার পছন্দ। তার চাইতে সবচাইতে বেশি পছন্দ হচ্ছে আম আর কাঁঠাল। এদিক থেকে আমি নাস্তা করে চলে এসেছি রান্নাঘরে। তো এখন আমি এই তো এখানে আর কি যে ট্রেটাতে করে আমি আম কাঁঠাল নিয়েছিলাম, গ্লাস পানি খেয়েছিলাম, তো এগুলো এখন আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো তার আগে আমি আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তা আমি এখান থেকে নাস্তা করে নিয়েছি, আর এখন কি রান্না করব সেটাই বের করে নিচ্ছিলাম। তো চিন্তা করাই ছিল আগে থেকে যে কি রান্না বান্না করব। তো আমি ফ্রিজ থেকে শাক নামিয়ে নিচ্ছি, তার সাথে ঢেঁড়স, পটল যা যা ছিল এগুলো আর কি নামিয়ে নিচ্ছি। শরীরটা ইদানিং কিন্তু অনেক খারাপ যাচ্ছে, মনটাও তেমন একটা ভালো না। তবে মন মানসিকতা ভালো না থাকলেও কাজ কিন্তু আমাকে করতেই হবে। এখানে আমি এই তো এই যে ফ্রিজ থেকে সব কিছু আর কি নামিয়ে নিয়েছিলাম, তার সাথে কি রান্না করব সেখান থেকে আর কি মাছ রান্না করব না মাংস রান্না করব, তো ওটাই চিন্তা ভাবনা করে আবার ডিপ ফ্রিজ থেকে মাছটাও নামিয়ে ফেললাম। আর এই যে ডিপে 1 বোতল পানি আর কি, 1 বোতল না 2 বোতল এরকম পানির বোতল আমি ডিপে রেখে দেই। তো এই পানিটা এখন আমি খাবারের জগের মধ্যে এই বোতলটা ভিজিয়ে রাখবো। আমি যেহেতু কন্টিনিউ দেখা যায় কাজ করার ফাঁকে ফাঁকে প্রচুর পানি কিন্তু আমি পান করি, তো বারবার ফ্রিজটা নর্মাল থেকে খুলতে হয়, এটাও একটা বিরক্তিকর বিষয়। আসলে পানি একটু ঠান্ডা না হলে সেটা খেয়ে কিন্তু আমি মজা পাই না। তো একবারে কি করলাম, ডিপ ফ্রিজ থেকে বোতলটা নামিয়ে তারপর জগের মধ্যে ভিজিয়ে রাখলাম। তো আস্তে আস্তে বরফটা গলতে থাকবে, আর আমার যখন পানি তৃষ্ণা পাবে তখন এখান থেকে আমি পানি নিয়ে খেতে পারবো। মাছটা ভিজিয়ে দিয়ে রান্নাঘর থেকে আমি এই তো বোলটা নিয়ে আসলাম।
মনটা ভালো নেই কি কারণ এটা আমি বলি যে আমার ২ জন আপু আমাকে কমেন্ট করেছিল, যেমন ডিজি পারভিন পলি আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু ঠিক সোফার কাভারগুলো লাগানো কষ্ট, পর্দাগুলো সুন্দর, মায়ের বাসা আর তোমার বাসা কাছে, সবসময় অনেক ভালো লাগা কাজ করে না আপু। ইস, আমার যদি এরকম হতো, আন্টিকে দূরে যেতে দিও না, তখন অনেক খারাপ লাগবে, অনেক মিস করবে। এখন কাছে আছে তাই বুঝতে পারতেছো না, পরে বুঝবে। তো আপু কি করব বলো, মাঝে মাঝে সময় আর পরিস্থিতি মানুষকে অনেক দূরে কিন্তু নিয়ে চলে যায়। তো আমার যদি হাজারো ইচ্ছা থাকে, তো তারপরেও আমি আমার মাকে কিন্তু এখন আর কাছে রাখতে পারবো না, কারণ মা কিন্তু দেখা যায় যে এখানে আর কোনোভাবেই মা থাকতে চাচ্ছে না, কারণ এখানে কারেন্টের সমস্যা, গ্যাসের সমস্যা এত প্রচুর পরিমাণে। তাছাড়া মা যেহেতু অসুস্থ মানুষ, দেখা যায় সবসময় খাওয়া দাওয়াটা তার ঠিকঠাক মতো না হলে মা আরও অসুস্থ হয়ে পড়ে। এছাড়াও দেখা যায় হ্যাঁ, আমার কাছে ছিল আপদে বিপদে সবসময় একই বাসাতে যেহেতু ছিলাম, তো সবসময় আমি মাকে যতটুকু আমার সাধ্য মতো আমি পেরেছি মাকে দেখাশোনা করেছি। তো এখন মনে হয় না যে আমার আর কোনো তেমন একটা দরকার আছে, কারণ আমার যে প্রয়োজনটা সেই প্রয়োজনটা হয়তো বা অন্য কেউ মিটিয়ে দিবে, এতটুকুই বললাম। তো আমার যারা রেগুলার ভিডিওগুলো দেখে থাকো, আমার যে সকল প্রিয় আপুরা সবসময় আমার ভিডিওগুলো দেখে থাকো, আর আমি লাইফস্টাইল ব্লগগুলো যেহেতু আমি শেয়ার করে থাকি, তো দেখা যায় কি এখানে অনেক কথা অনেক সময় বলতে না চাইলেও আকার ইঙ্গিতে অনেক কথা হয়তো বা বলে ফেলি, বা আমার যারা ভিউয়ার্স আপুরা আন্টিরা আছে তারা দেখা যায় যে সে কথাগুলো অল্পতেই তারা বুঝে ফেলে। তো একটা লাইফস্টাইল ব্লগ করতে গেলে সেখানে দেখা যায় ইচ্ছে যদি না থাকে যে না এই কথাটা আমি বলবো না, তারপরে দেখা যায় কোনো না কোনোভাবে হয়তো বা ২-১টা কথা মুখ থেকে চলে আসে। তো যাই হোক, আসলে যতই খারাপ লাগুক না কেন মা চলে যাবে, এটা ভেবে যতই এখন আমি মন খারাপ করব ততই কষ্ট আরও বাড়বে। তো আল্লাহ পাকের কাছে সবসময় একটা দোয়াই করব যে আল্লাহ আমার মা যেখানে যে অবস্থায় থাকুক, যেখানে যাক না কেন, আমি একটা কথাই বলবো, মা যেন সবসময় সুস্থ থাকে। তার সাথে আমার সকল আপুদেরকে বলবো যে সবাই আমার পরিবারের জন্য মন থেকে তো সবসময় দোয়া রাখেন, আমার মায়ের জন্য সবাই মন থেকে দোয়া করবেন। মা ইদানিং একটু আর কি অসুস্থ হয়ে আছে, তো এদিক থেকে রান্না বান্না করব। তো শাকটাকে কুটে ধুয়ে নিলাম, আর এপাশ থেকে আমি এখন ঢেঁড়সটাও কুটে নিচ্ছি। আজকে ঢেঁড়স দিয়ে আর কি মাছ রান্না করব। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি যে পাপোশগুলো অনলাইন থেকে কিনেছিলাম। তো সীমা আক্তার আইডি থেকে আপু যেহেতু আমার রেগুলার ভিডিও দেখে, হয়তো বা ওইভাবে কমেন্ট করে না, খুব কম কমেন্ট করে থাকে আপু। তো আপু আর কি লিখেছিল যে আমার ভিডিও দেখার পর আপু আর কি সেই পেজের নামটা জানতে চেয়েছিল, আর আমি সেই পেজের নামটা বলেছিলাম, আর সেই পেজ থেকে আপু পাপোশ কিনেছে। তো আপু পাপোশ কেনার পর আপু আর কি লিখেছিল যে আমাকে ঠকিয়েছে, পাপোশগুলো দুইটাই অনেক পাতলা। তো আপু আমিও কিন্তু প্রথমত ভেবেছিলাম যে এই পাপোশগুলো যেহেতু 3D পাপোশ, তো মোটামুটি এগুলো না অনেকটা আর কি ভারী টাইপের হবে পাপোশগুলো। হাতে পাওয়ার পর দেখলাম যে না, এই পাপোশগুলো অনেকটা পাতলা। তো আসলে আমরা অনলাইন থেকে যখন যেটা চাকচিক্য দেখে কিনে ফেলি, তো সেটা যে সবসময় ভালো পড়ে এমন কিন্তু না। আমি অনলাইন থেকে কিন্তু জিনিসপত্র খুবই কম কিনি। তো বিশেষ করে জবার আব্বু দেখা যায় ঘরের যদি ইলেকট্রিক কোনো জিনিসের দরকার পড়ে, বা পেস্ট, শ্যাম্পু এই জাতীয় জিনিস, আর মেয়ে দেখা যায় মাথার তেল, কসমেটিক্স এই ধরনের জিনিস হয়তো বা কিনে থাকে। আমি কিন্তু এভাবে অনলাইন থেকে তেমন কোনো কিছুই কখনো কেনাকাটা করি না। তবে এই পাপোশ দুইটা কেনার পর দেখলাম যে না, পাপোশ দুইটা সত্যিই অনেক পাতলা আপু। তো তারপরে আপু যে কমেন্ট করে জানিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো পাপোশগুলো দেখা যায় আমি ওগুলো হয়তো বিছানার সামনে যেভাবে পাপোশগুলো বিছিয়ে রাখি ওইটাই আর কি বিছাতে হবে, আর তেমনভাবে কিন্তু ওয়াশরুমের সামনে রাখলে ওই পাপোশগুলো পানিও টানবে না। তো এদিক থেকে আমি এই যে সব কাটাকাটি করে নিয়েছি, এখন শাকটাই আগে তেলে বাগার দিয়ে নিব। তো এখানে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, আর এরপর আর কি শাকটা দিয়ে দিব।
আজকে চিন্তা করেছি যে সকাল সকাল রান্না করে আমি অনেক কিছু আর কি নাস্তা পানির আয়োজন আর কি করব। তো এর মধ্যে মা হঠাৎ করে আমার রান্না বান্না যখন একেবারে শেষ তার মধ্যে কিন্তু মা আর কি ফোন দিয়ে বলল যে সে বৃষ্টি থেমে গেলে আর কি ছোট বোনের বাসা থেকে রওনা দিবে। মায়ের সাথে যেহেতু জবাজুইও গিয়েছে, তো আমি বললাম যে না হয় আজকের দিনটা থেকে আসো। তো মা আর কি কোনোভাবেই থাকবে না, বলতেছিল যে বৃষ্টি থেমে গেলে তারপর চলে আসবো, আমি যেন একটু খিচুড়ি আর ভর্তা রান্না করি। তো এর মধ্যে যেহেতু আমি শাক তরকারি এগুলো রান্না করে ফেলেছি, তো পরে চিন্তা করলাম যে যাই হোক মা যেহেতু খিচুড়ি আর ভর্তা খেতে চেয়েছে ওগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে পরবর্তীতে রান্না করে নিয়েছিলাম। তো আমি আজকে শাকটা আলাদা করে আর ভাপিয়ে নিইনি, একবারে তেলে পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে এই যে শাকটা বসিয়ে দিলাম। আসলে কলমি শাক রান্না করতে তেমন একটা টাইম কিন্তু লাগে না। বাংলাদেশি মম্মি মাইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু। আপু আমিও সোফার কভার লাগাতে পারি না, তোমার চাদরটা খুব সুন্দর। প্রথমে যে চাদরটা পাতলে আপু এখন ভিডিও দেয় না দেখে আমাকে ভুলে গেছো আর কি আপু লিখেছিল, আপু ভিডিও দেয় না দেখে হয়তোবা আমি আপুকে ভুলে গিয়েছি। আপু তোমার মতো একটা পাতিল আছে, পাপোশগুলো খুব সুন্দর, ট্যাংরা মাছ রান্না বড়া তৈরি দারুণ হয়েছে। আপু আন্টিকে বলে তোমার কাছে রেখে দাও, তোমার আন্টির দুইজনেরই সুবিধা। আমরুপালি কিনো আপু, ভালো হবে, ভালো লাগছে অনেক তোমার বাসাটা সত্যি। তো এটা লিখে আপু আর কি লাভ রিয়েক্ট দিয়েছে। তো মিম আপু তুমি ভিডিও না দিলেও তোমাকে কখনো ভুলবো না, তুমি যেহেতু সবসময় আমার ভিডিওগুলো দেখে থাকো, অনেক সময় অনেক কমেন্ট করে থাকো, প্রতিটা কমেন্টই কিন্তু আমি খুব মনোযোগ সহকারে এবং খুব ভালোবাসা নিয়ে কিন্তু আপুদের কমেন্টগুলো পড়ে থাকি। অনেক সময় অনেক ভিডিওতে আমি তোমার কথা কিন্তু বলি, আমি জানি না তুমি ঠিকঠাক মতো আমার কথাগুলো শোনো কি না। তুমি যখন যে প্রশ্নটা করো সেই প্রশ্নের উত্তরটাও কিন্তু আমি সবসময় দিয়ে দেবার চেষ্টা করি। তবে তুমি একটা প্রশ্ন আমাকে অনেক দিন আগে করেছিলে, তো সেই প্রশ্নের উত্তরটা আমি কিন্তু এখনও দেইনি। তো দেখা যায় লিপি আপু আমাকে এই প্রশ্নটা অনেক দিন আগে করেছিল যে বিশেষ করে যে আমার ভাইয়ের বউ কোথায়। তো এই প্রশ্নটা কিন্তু প্রায় সময় মিম আপু তুমি আমাকে করে থাকো যে আমার ভাইয়ের বউ কোথায়। তো আমার ভাইয়ের বউ কিন্তু বিয়ে করিয়ে আনার পর প্রায় 2 মাস পরই ও কিন্তু আমাদের এখান থেকে পালিয়ে যায়। আর যখন পালিয়ে যায় তখন কিন্তু আমরা ওকে বিয়ের সময় যা যা দিয়েছিলাম, তাছাড়া আনুষঙ্গিক আরও যে কাপড় চোপড়গুলো দিয়েছিলাম, ও কিন্তু সব কিছু নিয়ে আমাদেরকে না বলে খালি ঘর থেকেই কিন্তু ও পালিয়ে যায়। আর সে যে গিয়েছে আর যাওয়ার পর আমাদের কারোর সাথে কিন্তু ওইভাবে যোগাযোগ করেনি, বা আমরাও হয়তো অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু ওই মেয়েটা কোনোভাবে যোগাযোগ করেনি, বা তার ফ্যামিলির লোকজনও কিন্তু আমাদের সাথে ওইভাবে যোগাযোগ করেনি। তো এখন বুঝতেই পারছো যে ভাইয়ের বউর কথা জিজ্ঞাসা করাতে কেন আমি উত্তরটা দেইনি। যে পালিয়ে গিয়েছে তার কথা কি আর বলবো, তো সে হয়তো বা আর কখনো কোনোদিনও আসবে না। তো আজকের ভিডিওতে শুধু আমি এতটুকুই বললাম যে যে মেয়েটা বিয়ের 2 মাস পর পালিয়ে যেতে পারে তার কথা কি আর বলার থাকে বলো। তো যাই হোক আমি এই বিষয়ে আর কোনো কথা না বলি, যেহেতু কমেন্টটা অনেকবার তুমি আমাকে করেছো, তার সাথে আমাদের লিপি আপু আমাকে কমেন্টটা করেছিল। তো অনেক দিন যাবত যেহেতু লিপি আপুর কমেন্ট আমি পাই না, মাঝে মাঝে লিপি আপু আমাকে বলে থাকে আপু বেশিরভাগ ভিডিওগুলো এখন টিভিতে দেখে থাকে তাই ওইভাবে কমেন্ট করে না। তো জানি না আজকে লিপি আপু বা মিম আপু আমার এই ভিডিওটা দেখবে কিনা, দেখে থাকলে আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছো। তো এদিক থেকে আমি মাছের মাথাটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এই মাছের মাথাটা একটু কড়া করে ভাজলে আর কি জবার আব্বু খেতে ভীষণ পছন্দ করে। আর আমি যেহেতু ঢেঁড়স দিয়ে মাছ রান্না করব, তো আমি ঢেঁড়সটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া আর একটু লবণ আর কি আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি খুব সুন্দর করে ঢেঁড়সটাকে আমি তেলে ভেজে নিয়েছি। এভাবে ঢেঁড়সটা যদি তেলে ভাজা হয় তাহলে সেই তরকারিটা কিন্তু একেবারে আঠালো হয় না। এরপরে সব রকমের মশলা দিয়ে পেঁয়াজ আর কি ভালো করে ভেজে মশলা ভালোভাবে কষিয়ে এরপর এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম ঢেঁড়সটা কষানোর জন্য। যখন এই পানিটা শুকিয়ে যাবে তখন এখানে আমি ঝোলের পানিটা আর কি দিয়ে দিব।
তো যাই হোক, এদিক থেকে এই যে আমার ঢেঁড়স কষানোটাও কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে। তো আন্টির কথা বললে আপু আসলে আন্টিকে আমি না যেতে দিতে চাইলেও আন্টি এখানে আর ইচ্ছাকৃতভাবে থাকতে চাচ্ছে না। কারণ ওই যে বললাম গ্যাসের সমস্যা, কারেন্টের সমস্যা। আমাদের এখানে কিন্তু ঈদের আগে থেকে গ্যাস ছিল না, হয়তো ঈদের মধ্যে 2-3টা দিন নাকি গ্যাস ছিল। এরপর আমি বাসায় আসার পর মাত্র একদিন আমি গ্যাস পেয়েছিলাম, তারপর কিন্তু আর কোনো গ্যাসের দেখা পাইনি। এখনও কিন্তু আমি সিলিন্ডারেই রান্না করে যাচ্ছি। আর কারেন্টের কথা কি বলবো, এটা তো অহরহ সবসময় যেতেই থাকে। অনেক আপুরাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে আপু, অনেক আপুদের বাসায় নাকি এই গ্যাসের সমস্যা আছে, বা অনেক এলাকাতে আর কি কারেন্টের সমস্যাটাও খুব প্রচুর পরিমাণে আর কি দেখা দেয়। তো আমার মনে হয় কি আমাদের এলাকার মধ্যে একটু বেশি আর কি দেখা দিয়ে থাকে কারেন্টের সমস্যাগুলো। আর এদিকে দেখেন আমি তরকারিটা বসিয়ে দিয়ে একটু রান্নাঘরে গিয়েছিলাম, এসে দেখি একদম তলানিতে তরকারিটা লেগে গিয়েছে। একদম আমার মনটা কিন্তু খারাপ হয়ে গিয়েছে। আসলে এই ঢেঁড়স তরকারিটা আমার কিন্তু খুবই পছন্দের একটা তরকারি। এইভাবে ঢেঁড়স দিয়ে মাছ রান্না করলে এটা আমি দেখা যায় খুব পেট ভরে আর কি ভাত খেতে পারি, আর আমার কাছেও খুব ভালো লাগে। তো এদিক থেকে আমি যে হাঁড়ি পাতিলগুলো ছিল এগুলো আমি ধুয়ে নিলাম। রান্না করার পরপরই চেষ্টা করি সব কিছু খুব সুন্দর করে ধুয়ে নেওয়ার জন্য। আর এখন আমি চুলাটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নেব, এবং আশেপাশের জিনিসগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। ঋতু ব্লগস আইডি থেকে আপু কমেন্ট করেছিল, প্রিয় আপু তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো? তো আমি কিন্তু ইনশট দিয়ে ভিডিও এডিট করি আপু। তো আশা করছি যদি আপু ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই উত্তরটা পেয়ে গিয়েছো। এদিক থেকে আমি খুব সুন্দর করে যে রুমালটা দিয়ে আমি চুলা পরিষ্কার করলাম বা কাউন্টার টপগুলো পরিষ্কার করলাম। তো এটার মধ্যে আমি একটু সার্ফ এক্সেলের গুঁড়া দিয়ে তারপরে সুন্দর করে এখন এই রুমালটা আর কি ধুয়ে নিচ্ছি। আর এর পাশ থেকে আমার যে আর কি খুন্তি রাখার যে স্ট্যান্ডটা আছে এটাও আমি ধুয়ে ফেলছি। আর পুরো সিঙ্কটাই আমি একদম গুঁড়ো সাবান দিয়ে চারপাশটা একটু আর কি পরিষ্কার করে ফেললাম। রান্না বান্নার পর সবসময় চেষ্টা করি এভাবে সব কিছু আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, তাহলে কিন্তু নিজের কাছে অন্যরকম একটা স্বস্তি মিলে। তো বিকেলবেলা যেহেতু বাসায় মেহমান আসবে, আমি চিন্তা করেছি আজকে যেহেতু খুব সকাল সকাল উঠেছি, মেহমানদের জন্য হাতে তৈরি কিছু নাস্তা বানাবো। তবে পরবর্তীতে সেটা কিন্তু ওই যে মা চলে এসেছিল জবাজুদেরকে নিয়ে সেদিনই, তো যার কারণে কিন্তু আমি ওইভাবে আর কোনো নাস্তার আয়োজন আর কি হাতে বানানো কোনো নাস্তা আমি আর তৈরি করতে পারিনি। আমার কাছে কিন্তু খুব খারাপ লেগেছে। আর সবচাইতে বড় কথা হলো যে প্রবাসী ভাইয়ের বউর জন্য কিছু নাস্তার আয়োজন করতে চেয়েছিলাম নিজের হাতে, সেটা যেহেতু পারিনি তাই মনটা আরও বেশি খারাপ হয়েছে। আমার বাসায় কিন্তু মেহমান খুব কম আসে, আর মেহমান যখন আসে তখন কিন্তু আমার খুব ভালো লাগা কাজ করে, মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ তৈরি হয়। আসলে মেহমান আসা, এটা যে যার ঘরে মেহমান আসে তার জন্য যে কতটা কি বলবো যে খুশির একটা কথা, সেটা বলার অপেক্ষাই রাখে না। তো এখানে আমি একদম হালকা পাতলা আয়োজন করেছিলাম সন্ধ্যায়। তো এখানে নুডলস রান্না করেছি, লাচ্ছা, সেমাই, আম, তারপরে কাঁঠাল, তারপরে মিষ্টি, চানাচুর, বিস্কিট আর 7 আপ এনেছিলাম, এগুলোই করেছিলাম। আর এই যে সন্ধ্যাবেলা আমার বড় মামার ছেলে, তারপর তার ছেলের বউ, নাতিন, তারপরে মামাতো বোনের ছেলে মেয়ে, ওরা সবাই এই যে চলে এসেছে। তো টি টেবিলে যেহেতু জায়গা হচ্ছিল না, ছোট ছোট টি টেবিলগুলো এনে তারপরে ওদেরকে নাস্তা খেতে দিয়েছি। ওরা নাস্তা দেখে বলতেছিল যে মনে হচ্ছে যে মেয়ে দেখতে আসছি, এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম। আর আমি ওদেরকে জন্য আর কি টিস্যু রেডি করছিলাম যে খেয়ে দিয়ে হাত পরিষ্কার করবে। তো প্রবাসী ভাইয়ের বউর জন্য কিন্তু সন্ধ্যায় একদম সাদামাটাই নাস্তার আয়োজন করেছি। আজকের মতো বিদায়।